সবাইকে স্বাগতম রেডিয়াম সায়েন্স একাডেমি কর্তৃক আরেকটি নতুন ক্লাসে, জীববিজ্ঞান ক্লাস। আমরা পড়তেছিলাম হাইড্রা নামক প্রাণী নিয়ে। হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী। তার বাইরের স্তর এপিডার্মিস, ভিতরের স্তর গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানে থাকে সিলেন্টেরন। খুবই নিচু শ্রেণীর একটি প্রাণী, নিডারিয়ান প্রাণী। কিন্তু নিডারিয়ান প্রাণী হলেও সে কিন্তু একটি পুরোপুরি স্বয়ংসম্পন্ন একটি প্রাণী। তার শরীরে বিভিন্ন কর্মকাণ্ড সুস্থ ও সফলভাবে সম্পন্ন হয়। তার পরিপাক আছে, তার রেচন আছে, তার চলন আছে। অন্য প্রাণীর সাথে সে মিথজীবিতা তৈরি করে। তার কাজের জন্য শ্রমবন্টন রয়েছে। আর এই সকল কাজ সে কিছু অংশ, তার দেহের কিছু অংশ বা অঙ্গের মাধ্যমে সম্পন্ন করে। তার দেহকাণ্ড আছে, তার সিলেন্টেরন আছে, তার মেসোগ্লিয়া আছে, তার কর্ষিকা আছে, তার হাইপোস্টোম আছে, উপরের দিকে তার মুখছিদ্র রয়েছে। তাহলে এই সকল অঙ্গের মাধ্যমেই সে তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। তবে আজকে এই সকল অঙ্গের মধ্যে দুটি স্পেশাল অঙ্গ বা অংশ আমরা বিস্তারিতভাবে জানব। একটি হলো তার সিলেন্টেরন, আরেকটি হলো এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে অকোষীয় যে আবরণ মেসোগ্লিয়া, এই দুটি অংশ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। চলো দেখি এই দুইটা অংশে কি কি রয়েছে। এবার পরবর্তী পয়েন্ট হলো আমাদের সিলেন্টেরন। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। প্রত্যেক প্রাণীরই গায়ের অভ্যন্তরে ফাঁপাস্থান বা গহ্বর থাকে। এই গহ্বরের ভিতরে কোষও থাকতে পারে, সংবহনিক রস থাকতে পারে, অথবা ফাঁপা থাকতে পারে। গহ্বর কিন্তু একটা আছেই প্রত্যেকটা প্রাণীতেই। তাহলে হাইড্রার ক্ষেত্রে এই গহ্বরকে বলা হয় সিলেন্টেরন। তার যেহেতু প্রকৃত সিলোম তৈরি হয়নি, তার ভিতরেও আমরা একটি গহ্বর দেখতেছি, যে গহ্বরকে বলা হয় সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তাহলে এই গহ্বরকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি: হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান প্রাণীর দেহের অভ্যন্তরে যে লম্বা নলাকার স্থিতিস্থাপক গহ্বর দেখা যায়, তাকেই বলা হয় সিলেন্টেরন। চলো সংজ্ঞাটা আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখি। তাহলে দেখো, সিলেন্টেরনকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান প্রাণীর দেহের কেন্দ্রস্থলে। হাইড্রা সহ এই পর্বে যত প্রাণী রয়েছে, জেলিফিশ, অবেলিয়া, অরেলিয়া, তাদের ক্ষেত্রে দেহের কেন্দ্রস্থলে লম্বাটে নলাকার। ভিতরে দেখো অনেকখানি লম্বাটে প্রকৃতির, একদম মুখছিদ্র থেকে শুরু করে পাদচাকতির আগ পর্যন্ত এই লম্বা নলাটে যে দেহের গহ্বর দেখা যায়, তাকেই বলবো আমরা সিলেন্টেরন। এই সিলেন্টেরনের অপর নাম হলো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। দেখো এখানে দুইটি শব্দ রয়েছে। গ্যাস্ট্রো, পরিপাকের সাথে এই গহ্বরটি সংশ্লিষ্ট, এই জন্যই তাকে আমরা বলতেছি গ্যাস্ট্রো। গ্যাস্ট্রিক থেকে ওই পাকস্থলীর গ্যাস্ট্রিক অংশ, ওইখান থেকে নাম এসেছে গ্যাস্ট্রো। আর ভাস্কুলার, ভাস্কুলার তো তোমরা জানোই, ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েমকে আমরা বলি ভাস্কুলার টিস্যু। আমাদের ধমনী, শিরা, হৃৎপিণ্ড, এগুলো হচ্ছে ভাস্কুলার অংশ। তাহলে ভাস্কুলার মানে পরিবহনকারী। তাহলে একাধারে সে গ্যাস্ট্রো পরিপাকের সাথে সংশ্লিষ্ট এবং ভাস্কুলার তার দেহের পরিবহনের সাথে সংশ্লিষ্ট, এই জন্য এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকার জন্যই, তার সিলেন্টেরন থাকার জন্যই সিলেন্টেরন, এখান থেকে তার নাম ছিল, পূর্ব নাম ছিল সিলেন্টারেটা। এই হাইড্রার পর্ব অর্থাৎ নিডারিয়ার যে পর্ব, এই পর্বের পূর্ব নাম ছিল সিলেন্টারেটা। এই সিলেন্টেরনের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। চলো আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানি। ইহা উন্মুক্ত কোষে আবৃত। দেখো যে চারপাশে তার কোষ রয়েছে, গ্যাস্ট্রোডার্মাল কোষ রয়েছে। তার গ্যাস্ট্রোডার্মাল কোষের দ্বারা সে আবৃত। তাহলে কি বললাম? যে ইহা উন্মুক্ত কোষে আবৃত ভিতরের অভ্যন্তরীণ একটি গহ্বর, এবং এখানে সংবহনিক তরল। দ্বিতীয় পয়েন্ট হলো, এখানে তার ভিতরে প্রচুর সংবহনিক তরলে পূর্ণ থাকে।
এবং তৃতীয় পয়েন্ট আগেই বললাম, পরিপাক ও সংবহনে তার ভূমিকা রয়েছে। তাহলে এই 3টি পয়েন্টস একটু ভালো করে মাথায় রাখবা। এবার আমরা জানবো এই সিলেন্টারনকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়, কেন কিভাবে ইহা পরিপাকের সাথে সংশ্লিষ্ট এবং কেন ও কিভাবে ইহা ভাস্কুলার বা পরিবহনের সাথে সংশ্লিষ্ট। তাহলে চলো আমরা প্রথম দেখি সে কিভাবে পরিপাকের সাথে সংশ্লিষ্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সিলেন্টারনকে কেন পরিপাক গহ্বর বলা হয়, অর্থাৎ তার অভ্যন্তরে কিভাবে খাদ্য পরিপাক হয়, চলো আমরা এটাই দেখি। প্রথম পয়েন্ট হচ্ছে বহিঃকোষীয় পরিপাক ক্রিয়া সংগঠিত হয়। বহিঃকোষীয় পরিপাক, পরিপাক দুই ধরনের। কোষের ভিতরে যে পরিপাক হয় তাকে আমরা বলি অন্তঃকোষীয় পরিপাক, এবং কোষের বাইরে দেহের ভিতরে যে পরিপাক হয় তাকে আমরা বলি বহিঃকোষীয় পরিপাক। তাহলে দেহের অভ্যন্তরে খাবার থাকা অবস্থায় কিন্তু কোষের বাইরে থাকা অবস্থায় এর মধ্যে পরিপাক হচ্ছে, এই জন্যই একে বলি আমরা বহিঃকোষীয় পরিপাক। তার দেহের ভিতরে কিন্তু কোষের বাইরে এই সিলেন্টারন নামক গহ্বরে তার পরিপাক ক্রিয়া সংগঠিত হয়, এই জন্যই বলছি এখানে বহিঃকোষীয় পরিপাক ক্রিয়া সংগঠিত হয়। এই সিলেন্টারনের অভ্যন্তরে তার গ্যাস্ট্রোডার্মাল গ্রন্থিকোষ রয়েছে, প্রচুর এখানে কি রয়েছে, গ্রন্থিকোষ। এই গ্রন্থিকোষ নিঃস্রাবী দানা, এই গ্রন্থিকোষের নিঃস্রাবী দানা প্রচুর এনজাইম ক্ষরণ করে। এই এনজাইমটা এখানে খাবারের টুকরোর সাথে ভালোভাবে মিশে খাবারের আদ্র বিশ্লেষণ ও পরিপাক ক্রিয়া সহজতর করে। তাহলে এই সিলেন্টারনের অভ্যন্তরেই তার এনজাইমের সাথে খাদ্য মিশতে পারে, আদ্র বিশ্লেষিত হতে পারে, এবং প্রাথমিক তার যে বাহ্যিক পরিপাক পেপসিন এনজাইমের প্রভাবে তার বাহ্যিক পরিপাক এখানেই শুরু হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো পরের পয়েন্ট দেখি। ফ্লাজেলার আন্দোলন ও দেহের সংকোচন প্রসারণ। এখানে দেখো কোষগুলোর মধ্যে আমরা চুলের মতো ফ্লাজেলা দেখতেছি, চুলের মতো ফ্লাজেলা। নিশ্চয় মনে আছে এন্ডোডার্মিসের বা গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে ছিল বিশেষ ফ্লাজিলীয় কোষ, পুষ্টিকোষের এক ধরনের কোষ ছিল ফ্লাজিলীয় কোষ। 1টি থেকে 4টি পর্যন্ত ফ্লাজেলা থাকতে পারে সেই কোষগুলোর মধ্যে। এই ফ্লাজেলাগুলো প্রচুর মুভমেন্ট করতে থাকে, ফলে খাবারের সাথে যখন এই ফ্লাজেলাগুলো লাগে সে খাবারকে পিটাতে থাকে, খাবারের উপরে আন্দোলন করতে থাকে, ফলে খাবারটা এই ফ্লাজেলার আন্দোলনের ফলে খাবারটা ভেঙে যায় এবং দেহের সংকোচন প্রসারণে হাইড্রা যখন খাবার খায় তখন পেশি আবরণী কোষের সংকোচন এবং প্রসারণের ফলে দেহের সংকোচন ও প্রসারণ ঘটে। এতে খাদ্যগুলো আরো ক্ষুদ্র টুকরোতে ভেঙে যায়, খাদ্য ভেঙে ক্ষুদ্র কণাতে পরিণত হয়ে যায়। তাহলে এইভাবে সে খাদ্যকে ভাঙে, খাদ্যকে ক্ষুদ্র কণায় পরিণত করে। পরবর্তী পয়েন্ট দেখো, ফ্লাজেলার আরো সঞ্চালনের ফলে খাদ্য আরো ক্ষুদ্র কণা এবং এই কণাগুলো এনজাইমের সাথে আরো ভালোভাবে মিশতে পারে। এবং সর্বশেষে আমরা কি দেখতেছি, ক্ষণপদীয় কোষ। এখানে এক ধরনের কোষ ছিল ক্ষণপদীয় কোষ। এই ক্ষণপদীয় কোষ খাদ্য যখন ভেঙে ক্ষুদ্র কণাতে পরিণত হলো, সেই কণা জাতীয় খাদ্যগুলো তার ভিতরে আত্মস্থকরণ, তার কোষের ভিতরে প্রবেশকরণে এই ক্ষণপদীয় কোষ সহায়তা করে। তাহলে এইভাবে খাদ্যর ভাঙাতে, খাদ্যর এনজাইমের সাথে মিশ্রিত হওয়াতে, খাদ্য অন্তঃস্থকরণে, আত্মস্থকরণে এসবে ভূমিকা রাখে এই সিলেন্টারন নামক গহ্বর। এই জন্য বলতে পারি সিলেন্টারন একটি পরিপাক গহ্বর। সর্বশেষে আমরা দেখতেছি এই সিলেন্টারন কিভাবে ভাস্কুলার বা পরিবহনে সহায়তা করে, কিভাবে বিভিন্ন জিনিস তার ভিতরে প্রবেশে এবং বাইরে বের করতে সহায়তা করে। এই সিলেন্টারনের ভিতরে রয়েছে এক ধরনের সংবহনিক তরল, সিলেন্টারনিক তরল। এই তরলে ভর করেই তার বিভিন্ন উপাদান সংবহিত বা পরিবাহিত হয়ে থাকে। সংবহনিক তরল হিসেবে সিলেন্টারন খাদ্য উপাদানকে, বিভিন্ন পুষ্টি উপাদানকে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার কাজ করে। সংবহনিক তরল খাদ্য পরিবহনে সরাসরি প্রত্যক্ষভাবে সহায়তা করে। আমাদের যে কাজ করে রক্ত, তার ক্ষেত্রে এই কাজটা করতেছে এই সিলেন্টারনের এই সংবহনিক তরল। দ্বিতীয় দেখো, গ্যাসীয় উপাদান অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানেও তার ভূমিকা রয়েছে।
পরিবেশ থেকে অক্সিজেন তার প্রত্যেকটা কোষ এই সংবহনিক তরলকে ভর করে যাচ্ছে। অর্থাৎ অক্সিজেনটা এই সংবহনিক তরলের উপর ভর করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হচ্ছে। আবার দেহে সৃষ্ট বিপাকীয় কার্বন ডাইঅক্সাইড, বিপাকীয় বর্জ্য হিসাবে তার যে ভিতরের কোষগুলো যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এই কার্বন ডাইঅক্সাইড তার এই সংবহনিক তরলের উপর ভর করে দেহ থেকে বাইরে নিষ্ক্রান্ত হচ্ছে। এভাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানেও এই তরল রসটির ভূমিকা রয়েছে। তাহলে এই ছিল সে কিভাবে সে সংবহন বা পরিবহন গহ্বর হিসেবে কাজ করে। খাদ্য পরিপাকের সাথে সরাসরি সংশ্লিষ্ট। খাদ্যকে সে ভাঙে, খাদ্যকে সে টুকরো টুকরো পরিণত করে, খাদ্যকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করে, খাদ্যকে এনজাইমের সাথে মিশতে সহায়তা করে। খাদ্য পরিপাকেও তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আবার খাদ্যকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন, গ্যাসীয় উপাদানকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন, এইভাবে সে যথাক্রমে পরিপাকের কাজও করে, সংবহনের কাজও করে। এই দুয়ের রূপে তাদেরকে বলা হয় সে একটি পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। আশা করি পয়েন্টসগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো।